শুরু করছি হৃদমায়ের প্রেমগাথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 12। বিয়ের হইচয়ে মেতে থাকা পরিবেশটা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল নিদারুণ ভয়ঙ্কর সংবাদে। মায়ার পরিবারের কাছে খবর আসলো মুক্তার শ্বশুর বাড়ি থেকে ফাহাদের বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। কার সংঘর্ষে আহত হয়েছে মুক্তার শ্বশুর শাশুড়ি ও ননদ ননাসের সঙ্গে ড্রাইভারও। খবর পেয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল মায়ার পুরো পরিবার, সঙ্গে গেল মুক্তাসহ। আর বাসায় রেখে গেল শুধু জুই, মায়া আর জুইয়ের মা জোহেরা বেগমকে। মায়ার বাবা মা চাচাসহ মুক্তাকে নিয়ে গেল আরিফ, নতুন আত্মীয়। তারপর আবার মুক্তার নিজের শ্বশুর শাশুড়ি বলে কথা। এই মুহূর্তে তাদের পাশে থাকাটা জরুরি মনে হলো মুক্তার। স্বচ্ছ আলোর নেই প্রেমময় স্বপ্নগুলো হঠাৎই অন্ধকারে গুটিয়ে গেল আপনজনের অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টে। মুক্তার ফাহাদের জীবনে দুজনের লুকায়িত প্রেমের সম্পর্ক ছিল ভার্সিটির জীবনে সিনিয়র জুনিয়র হয়ে। ফাহাদের ভার্সিটি লাইফ শেষ করা থেকে স্টাবলিশ হয়ে পারিবারিক ব্যবসায় জয়েন করা পর্যন্ত প্রায় 4 বছর গড়ায় দুজনের প্রেমের সম্পর্কের। ততদিন সম্পর্কটা সবার কাছ থেকেই লুকায়িতই ছিল। দুই পরিবারের জানাজানি হলো মাস দুয়েক আগে। মায়ের পরিবারের বড় মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকলেও ছেলে হিসেবে ফাহাদকে বেশ মনে ধরায় কেউ আর বাধা দিল না তাদের। আপুসেই মেনে নিয়েছিল দুজনের প্রেম। দীর্ঘ অপেক্ষার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল আর 5 দিন পরেই। কিন্তু হঠাৎ করেই যেন দুজনের গোছানো স্বপ্নে ভাটা পড়ল। এলোমেলো অগোছালো হলো সবটা। পূর্ণতা পাওয়া সম্পর্কটা আবারও মিয়েই গেল। ফাহাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য আবারও সবকিছু পেছালো। 5 দিন পর হওয়া বিয়েটা ঘুরিয়ে ফিরিয়ে আবারও 1.5 মাস পরে ঠিক করলো পরিবারের লোকজন। এমন পরিস্থিতিতে কারো কাছেই বিয়েটা ঠিক মনে হলো না। তাই মুক্তা বা ফাহাদ দুজনেই নীরবে মেনে নিল বড়দের সিদ্ধান্ত। কারো কোনো আপত্তি রইল না কোনো কিছুতে। দুজনের একই কথা, পরিবার আর ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই হলো। তাদের বাকি যে কোনো পরিস্থিতি সামলে নিবে দুজন। কিন্তু মায়ার খুশি খুশি ফেসটা যেন হঠাৎই মুচড়ে গেল মুক্তার বিয়েটা পিছিয়ে যাওয়াতে। দুঃখে বেশ করে হাই হতাশ হলো ফাহাদের পরিবারের জন্য। তারপর নিজের অবুঝ মনকে বোঝালো বিপদে শক্ত থাকতে হবে বলে। মায়া দুঃখ আর হতাশায় গোটা একটা দিন চলল। তারপর দিনই সব ঠিক হয়ে গেল যখন শুনল ফাহাদের বাবা মা এখন ঠিক আছে, সুস্থ আছে। তাদের 2 দিন পরেই হসপিটাল থেকে রিলিজ করে দিবে বাসায়। এজন্য মায়ার মা বাবা আর চাচাকে বাড়িতে পাঠিয়ে দেয় আরিফ। মুক্তাকে নিয়ে সে হসপিটালে থেকে যায় ফাহাদের পরিবারের পাশে বড় ভাইয়ের দায়িত্ব পালনের জন্য। তবে মায়া পরিবার বাড়িতে আসলো আরও একদিন পর। মায়া তখনও বাড়ির চত্বরে। যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে সেই জন্য তাদের কালই চট্টগ্রাম চলে যেতে হবে বলে জানালো বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা ফেসটা মুহূর্তে চুপসে যায়। আবারও অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে মায়ার ইচ্ছে ছিল বাবাকে বলবে সে আর জীবনেও চট্টগ্রামে পড়তে যাবে না। চট্টগ্রামের মানুষ ভালো না, মায়ার একদম পছন্দ না চট্টগ্রামের মানুষজন, বিশেষ করে সাদা পাঞ্জাবি পরা গম্ভীর মুখর লোকজন। এরা সাদা পাঞ্জাবি পরলেও তাদের ভিতরটা একদমই কালো কালো। সেই জন্য মায়া আর চট্টগ্রামে পড়তে যাবে না। মায়াকে পড়াতে হলে সে নিজ এলাকায় আশুগঞ্জে কোথাও পড়বে, নয়তো লেখাপড়াই করবে না। তাছাড়া মায়া এত পড়াশোনা করেও বা কী করবে? জীবনে একটা সরকারি চাকরি তো পাবেই না, উল্টো জীবনের এত বছর পড়াশোনা করে লসে যাবে। এর থেকে ভালো মায়ার হারিয়ে যাওয়া জামাইকে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিক। মায়া কি না করবে নাকি? এমনি তো রাজি হয়ে যেত। শুধু শুধু টেনে টুনে মায়াকে এত পড়াশোনা করানোর কী দরকার? তাছাড়া মায়া চট্টগ্রামে পড়তে যাবে না বলে ঘোর অনশন করার ইচ্ছে ছিল পরিবারের বিরুদ্ধে, কিন্তু তার হলো কই? পরিবারের বর্তমান পরিস্থিতি দেখেই চুপ করে গেল। এই দুঃখের সময়ে মায়া আর নতুন করে ঝামেলা বাড়াতে চাইল না বলেই চুপ করে গেল। এমনি মুক্তার বিয়ে নিয়ে টেনশনের মধ্যে আছে সবাই। মায়া আর টেনশন দিতে চায়নি বলেই আপুসে রাজি হয়ে গেল চট্টগ্রামে চলে যাবে বলে। কিন্তু যাওয়ার আগে মায়া একবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায় বলেই পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়ি হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সে যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা পেল না। তবে সুমন ছিল বাসায়। আবারও সুমনের সাথে দেখা হলো সবার।
মায়াদের বাসায় বসতে দিল। সেখানেই জুই সুমনের কাছে জানতে চাইল, হাফেজ সাহেবের নাম্বার বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত সহিত জানালো, বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়ার বিষয়টি। সবটা শুনে হতাশে বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় নয়। আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে, ঠিক ততবারই খালি হাতে ফিরেছে, শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকারে ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশার মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর কোনো ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো এই ভেবে হয়তো সুমনের মাধ্যমেই হাফেজ সাহেবের সঙ্গে মায়া যোগাযোগ করতে পারবে। বুক ভরা হতাশা নিয়ে যখন মায়ার পঞ্চবান্ধবী সুমনদের বাড়ি ছাড়লো, রাস্তায় আসলো, তখনই জুঁইয়ের মার বাটন ফোন থেকে কল আসলো আরিফের। জুঁই ব্যাগ থেকে ফোন বের করতেই ছোট স্ক্রিনে চোখ পড়ল আরিফের নাম্বারটি। হালকা ঘাবড়ে যাওয়ার মতো করে জুঁই তৎক্ষণাৎ চোখ ঘোরালো মায়ার দিকে। আরিফ হঠাৎ এই নাম্বারে কল করেছে, তার মানে আরিফ জানে জুঁই মায়া বাসায় নেই, এবং জুঁইয়ের আম্মুর ফোনটা যে ওদের কাছেই আছে এটাও বাসায় ফোন করে হয়তো শিওর হয়েছে। কিন্তু ওরা যে বান্ধবীর বাড়ির নাম করে নরসিংদী এসে বসে আছে সেটা তো আর কেউ জানে না, তার মানে আরিফও জানবে না। জুই অনেকটা ভয়ে ভয়ে মাটির রাস্তার একপাশে দাঁড়িয়ে রিসিভের বাটন চেপে ফোনটা কানে তুলতেই ফোনের ওপাশ থেকে আরিফের শাসিত গলা শোনা গেল। তখনই আরিফ কড়া গলায় বলল, এই তোরা কোথায় আছিস? ঘাবড়ে যাওয়ার মতো করে জুই তাকালো মায়ার ভয়ার্ত মুখের দিকে। ধরা পড়ে যাওয়ার ভয়ে ঘাবড়ে গিয়ে আসতে বলল, এই তো ভাই আছি সুমিদের বাসায়, কেন কিছু বলবে? ফোনের ওপাশ থেকে অনেকটা ধমক সরে শুধালো আরিফ, ওখানে কেন গিয়েছিস? রাতে তোদের নিয়ে চট্টগ্রাম ফেরার কথা জানিস না? ব্যাকপ্যাক করেছিস? মিনি করে বলল জুই, না ভাই করিনি, একটু পর বাসায় গিয়ে করে নিব। আজকে তো চলে যাব, এই জন্য একটু বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, আমরা দুজন। জুঁইয়ের ধীর গলায় নরম হয়ে আসলো আরিফ। বিগত 2 দিনের হসপিটালে দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত সে। তারপর আবার মায়ার নামে খোঁজ দাঁড়িয়ে আসলো, তাও আবার আরিফের কাছে। নিশ্চয়ই মায়া কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো রিদ খানের বডিগার্ড আসিফ মোশাররফ কেন খুঁজবে মায়াকে আরিফের কাছে? আরিফ জুঁইয়ের কাছে মায়ার সন্ধান খুঁজল। সে বলল, কিছুক্ষণের মধ্যে যেন তোদের বাসায় পাই আমি, মনে রাখিস। আমি ফোন করব ছোট মাকে, এখন মায়ের কাছে ফোনটা দে। ও কোথায়? আরিফের শক্ত গলায় জুঁই অসহায় চোখ তুলে তাকালো মায়ের দিকে। মায়া তখনও কালো নেকাবের আড়ালে ভয়ার্ত ডাগর ডাগর চোখে জুঁইয়ের দিকে টেপ টেপ করে তাকিয়ে। জুঁইয়ের তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া ইশারায় কি হয়েছে জানতে চাইলে জুঁই আরিফের কথার উত্তর দিয়ে বলল, এই তো ভাই, ও আমার কাছে আছে। কথা বলবে? দে ওকে। কান থেকে ফোন উঠেই মায়ের দিকে এগিয়ে দিল জুঁই, ইশারায় বোঝালো কথা বলতে। মায়া স্বাভাবিকভাবেই আরিফের ফোনটা কানে তুলল। হ্যালো বলতে না বলতেই ফোনের ওপাশ থেকে অবাধ্য গলায় ধমকে উঠল আরিফ। মায়াকে শাসানো গলায় জিজ্ঞেস করলো, এই তোকে রিদ খানের লোক হচ্ছে কেন? তোকে ওদের কি দরকার? কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে? সত্যি করে বল। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুঁইয়ের দিকে তাকালো। আরিফের কথার পৃষ্ঠে কি বলবে তাও বুঝতে পারল না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি রিদ খান সামনেও পড়ে না বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর। এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে সেটা মায়া কিভাবে জানবে? মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না। নিশ্চয়ই রিদ খান মায়াকে আবারও অপমান করতে আরিফের কাছে মিথ্যা নালিশ করতে চাই বলেই মায়ার খোঁজ করছে এই লোক। মায়া রিদ খানকে চিনবে না? 1 নম্বরের অভদ্র আর বদমেজাজে অহংকারী লোক। মায়ার চিন্তাভাবনার মাঝেই ফোনে ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মায়ার। আরিফ বলল, কি হলো বল? আসিফ ভাই আমাকে ফোন করে তোর নাম জিজ্ঞাসা করছিল কেন? তুই আমার কেমন বোন হোস? তোর নাম আসলেই রিক্তা ইসলাম মায়া কিনা?
আমি ঠিকঠাক চিনি কি না তোকে? তুই কোথায় পড়িস? হঠাৎ এত সব প্রশ্ন কেন করছিল আমাকে? তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে? সত্যি করে বল ঋতু। আরিফকে বিশ্বাস করাতে অধৈর্যের নেই তৎক্ষণাৎ বাম হাতটা মাথায় রাখলো মায়া। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, মাথা ছুঁয়ে বলছি, আমি কিছু করিনি। আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো, জুই সাক্ষী। তোরা দুইটাই তো বাদর, একটার কথা আরেকটাকে কি জিজ্ঞাসা করব? তুই কিছু করে থাকলেও তো ওটা আর জীবনে বলবে না আমাকে। তোর বোন না? আরিফের কথায় মায়ার যুক্তিযুক্ত মনে হলো। সত্যি জুই কখনো মায়ের নামে নালিশ করে না কাউকে। মায়া দোষ করলেও জুই সেটা সামলে নেয়, তারপরও বড়দের কানে দেয় না কখনো। কিন্তু এখন তো মায়া সত্যিই কিছু করেনি। তাহলে এটা সাক্ষী কিভাবে দিবে সে? মায়া যে নিষ্পাপ এটা তো বিশ্বাস করাতে হবে আরিফকে, তাই না? মায়া ফের তাড়াহুড়ো করে বলল, ভাই তুমি বিশ্বাস করো, জুই এবার সত্যি সাক্ষী দিবে। এই জুই, তুই ভাইকে বল আমি কিছু করিনি, আমি নিষ্পাপ বল। মায়া জুইকে ডেকে কথাগুলো বলল। আরিফ ফোনের ওপাশ থেকে কটাক্ষ গলায় বলল, হুম, তুই যে নিষ্পাপ সেটা আমি চট্টগ্রামে গেলেই বুঝবো। এই নিয়ে সকাল থেকে আসিফ ভাই আমাকে 5বার ফোন করেছে, তাও তোর তথ্য জানার জন্য। প্রতিবার ফোন করেই তোর কথা জিজ্ঞাসা করে, সরাসরি আমাকে প্রশ্ন করে বলে আমি কনফার্ম কিনা রিক্তা ইসলাম মায়া আমার নিজের বোন হয়। আচ্ছা তুই বল, আমার বোনের নাম আমি জানবো না? হ্যাঁ, তাছাড়া রিদ খানের লোক আসিফ ভাই, তার সাথে একটু কথা বলার জন্য আমার মতন সাধারণ মানুষ অনেকটা অপেক্ষা করতে হয়। সেই আসিফ ভাই সকাল থেকে আমাকে বারবার ফোন করে শুধু তোর কথাই জিজ্ঞাসা করছে। তুই নাকি কলেজে বলেছিস তোর নাম ইসরাত জাহান, এই জন্য আসিফ ভাই বারবার কল করে আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে তোর নাম সত্যি রিক্তা ইসলাম মায়া কিনা। আমি জানি না কেন এত জরুরি তলবে তোর খোঁজ করছে আসিফ ভাই, তবে আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। দেখ ঋতু, আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, তাই রাজনৈতিক পরিবারের সঙ্গে ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না। সবচেয়ে বড় কথা, আমরা রিদ খানের এলাকায় থাকি। আর আসিফ ভাই কিন্তু এমনি এমনি আমাকে ফোন দেয়নি তোর খোঁজে। নিশ্চয়ই রিদ খান বা তার পরিবার বলেছে ফোন করতে, তাই করেছেন উনি। আমি যতদূর জানি আসিফ ভাই রিদ খানের পার্সোনাল বডিগার্ড, তাই রিদ খান যা বলবে আসিফ ভাই তাই করে। এবার যদি রিদ খান তোর তথ্য চায় তাহলে তিনি এমনি এমনি তো চায়নি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখ ঋতু, যদি রিদ খানের সাথে বেয়াদবি করে থাকিস তাহলে ভাইকে বল, আমি সামনে নিব বিষয়টা। আসিফ ভাইকে বুঝিয়ে বলবো তোর হয়ে। দরকার পড়লে রিদ খানের সঙ্গে দেখা করে ওনার কাছে ক্ষমা চেয়ে নিব তোর হয়ে। তারপরও আমি চাই না রিদ খানের মতন রাজনৈতিক লোকের দৃষ্টি তোর উপর পড়ুক, তুই কলঙ্কিত হ। আরিফের কথা শেষ হতে হতে মায়া অসহায় গলায় মিনমিন স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি ভাই, বিশ্বাস করো। মায়ার কথায় হতাশার ভারী নিঃশ্বাস ফেলে আরিফ। তার কাছে কিছুই ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে মায়া বড় কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে। রিদ খানকে চিনে সে, এমনিতে তো কারো খোঁজ করার মতন মানুষ না। আরিফ নিজেকে শান্ত করে নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আছি, চিন্তা করিস না, যা হবার দেখে নেব। যা এখন বাসায় যা, আমি আসিফ ভাইকে ফোন করে জেনে নিব নে আসলে কি হয়েছে, তোকে কেন ওরা খুঁজছে। আচ্ছা ভাই। মায়া ফোন রাখতে গেলে আরিফ ফের থামিয়ে দিয়ে বলে, আচ্ছা শোন, আরেকটা কথা, ছোট চাচা তোদের ট্রেনে তুলে দিয়ে আসবে আর মামা এসে তোদের স্টেশন থেকে নিয়ে যাবে। খবরদার একা একা স্টেশনের বাইরে বের হবি না, মামা আসলে তারপর যাবে। আমি আরও কয়েকদিন পরে আসবো চট্টগ্রাম, ততদিন তোদের সাথে নানুমা এসে থাকবে শহরে। আর শুক্রবার নানু বাড়িতে চলে যাবি মামার সাথে, কেমন? আচ্ছা। বিকাল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাচে দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়েও পাচ্ছে এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ। খবরটা জানার পর কিভাবে রিয়েক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে
এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ের হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবলো সে। তারপর সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকলো হৃদকে। ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই, কথাগুলো খুবই জরুরি ছিল, একটু যদি শুনতেন। হৃদের মনোযোগ নষ্ট হলো না, বরং ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো, বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই, দুটো নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ হবে। এই জন্য বলছিলাম, আপনি কোনটা আগে শুনতে চাইবেন? আগের নেই, হৃদ বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না। বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এজন্য আসিফ আগের নেই জড়ানো গলায় বলল, ভাই, খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরিই হবে। ভাবিকে নিয়ে আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আওড়ালো আসিফ, বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই, ভাবির খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নম্বরদাতার। আপনার ধারণাই ঠিক ছিল। সেদিন রাতে ভাবি কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবিসহ তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটির আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নামই রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই। আপনি যাকে ইসরা জাহান নামে চিনেন, উনি আমাদের ভাবি হয় ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবি ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরও একটা খোঁজ নিয়ে জানতে পারি। ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল, ওনার 3 বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল। কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগে জানালো, ভাবি সহ নাকি ওনার দুটো ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট। আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারের এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগে এই খবরটা দিল আমায়। এজন্য আমি আপনাকে বলতে। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝল না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝল হৃদের হাত দুটো থেমে নেই, ভূমিকম্পন নেই, তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরও দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ বেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের দিকে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেলেও তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙ্গা গলার একটু স্বর, কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় বলল, ভাই, সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানেই কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ায় লাশ এখনও দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই, আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে।
আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে। আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝলো হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল, হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না। আসলে হয়েছে কি? হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো? কোনটা? চলবে। শেষ হলো হৃদ মায়ের প্রেমকথা উপন্যাসটির 12তম পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার্ড করে নতুন নতুন পর্ব মেক করতে। ধন্যবাদ।